চ্যানেলের জন্য প্রিপারেশান নিচ্ছি, বাবা হঠাৎ মারা গেলেন। তো সেই টাইমে আমার খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো, আমার বডি ওয়েট নিজে থেকে কমে যাচ্ছিলো। আমি একজন 100 কেজির ছেলে, আমার বডি ওয়েট সেই টাইমে কত কেজিতে দাঁড়িয়েছিল জানো? 60 কেজিতে। আচ্ছা, এই ক্লাবটা সাক্ষী, আমি ওই কাঁচা গায়ে আমি এখানে ব্যায়াম করতে আসতাম। মা বলতো বাড়ি থেকে বেরোবি না। সন্ধ্যেবেলা আমি রাত্রি 12টার সময় কার্ডিও করছি মাঠে গিয়ে। তখন তো সকালে ব্যায়াম করছি, কার্ডিও করছি, তারপর ট্রেনিং করাচ্ছি, আবার সন্ধ্যেবেলা ট্রেনিং করাচ্ছি, আর বাড়ি চলে যাচ্ছি। রাত্রিবেলা অল্প 2 ঘন্টা ঘুমিয়ে মাঝরাত থেকে ব্যায়াম করছি। আর সময় কোথায়? একটা ঘুমের মধ্যে কিন্তু অনলাইন ক্লাস আমি করাতাম। এশিয়ার জন্য মাঝরাতে প্র্যাকটিস করেছি টানা 3-4 মাস ওরকম। ধ্রুবদা ওই রাতে জেগে নাকি আমাকে অনলাইন দেখতো, ভিডিও করতো, আমি ব্যায়াম করতাম। ধ্রুবদার ওয়াইফ বলতো, কি পাগলামো শুরু করেছো তোমরা, কেউ নেই, একা একটা জায়গায় লাইট জ্বলে, বাকি জিম অন্ধকার, কি করে করছে সম্ভব? কিন্তু এটাও সম্ভব। আমাদের বডি বিল্ডিং এ শুনছি আই বলছি না, আই বলছি আমি সকালে কার্ডিও করছি। ধরো আমি সকালবেলা 10টার সময় বলছি, 10টা থেকে 11টা কার্ডিও করছি। আমি 12টা থেকে আমি ট্রেনিং করাচ্ছি ধরো 2-3টে পর্যন্ত। তারপর আবার আমি বাড়ি চলে যাচ্ছি, দিয়ে আবার ঘুমোচ্ছি 5। ওইখানের যে ঘুমটা লং ঘুম হতো, 2টো থেকে টানা 8টা-9টা পর্যন্ত। তারপর আমি রাত্রিবেলাটা টোটাল ব্যায়াম করতাম। আর এই যে বলছি না ঘুমের জায়গাটা, ঘুমের মধ্যে কিন্তু অনলাইন ক্লাস আমি করাতাম। আর জেনারেল ট্রেনিং জিমে যতটা হয় ফ্লোরের মধ্যে। তো তারপর আমি এশিয়ার জন্য রাত্রিরে ব্যায়াম করা শুরু করলাম রাত্রিরে, কারণ আমার একা একটা ব্যায়াম করার অভ্যাস হয়ে গেছিলো। কারণ একটা নিজের সাথে নিজের সাধনা বলেন না, আমি আগেও বলেছি, একটা বললাম। তো আমি রাত্রিরে মাঝরাতে গিয়ে শাটার খুলে ব্যায়াম করতাম। খড়দার লোকরা মোটামুটি আমার পরিচিত হয়ে গেছিলো, দাপিয়ে বেরিয়েছিলাম ওই টাইমটা। তো তারপর আমি এশিয়ার জন্য মাঝরাতে প্র্যাকটিস করেছি টানা 3-4 মাস ওরকম। ধ্রুবদা ওই রাতে জেগে নাকি আমাকে অনলাইন দেখতো, ভিডিও করতো, আমি ব্যায়াম করতাম। ধ্রুবদার ওয়াইফ বলতো, কি পাগলামো শুরু করেছো তোমরা, যে এরম মাঝরাতে এরম ভিডিও দেখছে, ও বেচারা ছেলে রাত্রিবেলা ব্যায়াম করাচ্ছে ওরমভাবে, কি হবে না হবে, জিমে কেউ নেই, একা একটা জায়গায় লাইট জ্বলে, বাকি জিম অন্ধকার, কি করে করছে সম্ভব? কিন্তু এটাও সম্ভব। ওরম করেই খেলতে গেছি, ওই কষ্টের মধ্যে খেলতে গেছি। তো তারপর অনেক সমস্যা এসছে, সমস্যার সম্মুখীন হয়েছি। আমাকে অনেকজন, প্রচুর মানুষ আমাকে হেল্প করেছে, মানে প্রচুর হেল্প করেছে। মানে আমি ভাবতে পারিনি আমাকে মানুষ এত হেল্প করবে। ওখানকার জিমের আমার পিটি বলো, আমার ওখানকার মেম্বার প্রচণ্ড হেল্পফুল ছিল, তারা হেল্প করেছে। আমি একটা অনেক দিন আগে, বহু বছর আগে, আমি একজনকে প্র্যাকটিস করাতাম, অঙ্কিতা গেন বলে একজন। তো ও ফেডারেশন কাপ খেলেছিল, তারপর ওয়ার্ল্ডেও খেলেছিল, আমি ওকে প্র্যাকটিস করাতাম। তো ওর সাথে খুব ভালো মানে ফোনে কথাবার্তা হতো। ও তো দুবাইতে গিয়ে ট্রেনিং করাতো, তা আমার সাথে কথাবার্তা ফোনে হতো। তা ও আমায় কিন্তু এখানে ইকোনমিক্যালি একটা বড় হেল্প করেছিল এশিয়ার মানে খেলতে যাওয়ার আগে, কারণ একটা রেজিস্ট্রেশন ফিসটা আমার প্রবলেম হয়ে যাচ্ছিলো লাস্টে জোগাড় করা। হেল্প করেছে, সত্যি বলছে মারাত্মক। আমি এই লোকগুলোর কাছে এত কৃতজ্ঞ থাকবো সারাটা জীবন, যে এরা আমাকে এতটাই হেল্প করেছে, আমি এদের মানে বলে বোঝানো যায় না। প্রচুর, আমি বলছি বারবার প্রচুর মানুষ হেল্প করেছে, কারণ এই কারণেই বলছি, কারণ এরা মানে আমার জীবনের একটা অংশ, ঠিক আছে? তো আমি এশিয়া খেলতে গেলাম, প্রচুর কষ্টের মধ্যে দিয়ে খেলতে গেলাম, বডি ওয়েট ডাউন করা। ওখানে গিয়ে তারপর প্রচুর খেতে ইচ্ছা করছে, কিন্তু খাওয়া তো যাবে না, ওয়েট দিয়ে খেতে হয়, বডি বিল্ডিং যেটা। তারপর আমি ইন্দোনেশিয়ায় গিয়ে এশিয়ান গেম খেললাম, আর গ্রুপে আমি গোল্ড পেলাম। তো সেই যে মুভমেন্টে যখন গোল্ডটা পেয়েছি, ইন্ডিয়ার পতাকা নিয়ে ধরে দাঁড়িয়ে আছি, ওই টাইমে এই কষ্টগুলো শুধু মনে আসতো আর চোখ দিয়ে জল বেরোতো। তো খুবই একটা ইমোশনাল হয়ে পড়েছিলাম, যে এত কষ্ট করে যে এসছি, একটা কিছু অন্তত হয়েছে জীবনে, কিছু করতে পেরেছি। তো 26 বছর বয়সে আমি এশিয়ান গেমে গোল্ড পেয়েছি। তো যাই হোক, তারপর বাড়ি ফিরলাম। আমি আর এই খড়দায় থাকা বন্ধ করলাম, কারণ একটু বাড়ি এসেও থাকতে হবে। কারণ আমি বললাম বাবা মারা গেছিলো, মা একা থাকতো। তো বাড়ি এসে আমি এখন নিজের মতো করে সব কিছু সেটেল করে আবার নতুন করে কাজ শুরু করেছি। এখন ট্রেনিং করাচ্ছি জিমে। তো আবার যখন নেক্সট আসবে আবার আমি রেডি হব। এখন তো পুরোটাই অফ সিজন। তো এরমভাবে আমি বডি বিল্ডিংটা টোটাল 4 বছর আমি করেছি। আর 4টে বছর যে কীভাবে কাটিয়েছি আমি জানি। বডি বিল্ডিংটা তো সোজা নয় যে কোনো রকম অ্যানাবলিক বা কোনো রকম ডিব্বা, এইটা বডি বিল্ডিং নয়। বডি বিল্ডিং হচ্ছে ডেডিকেশন। বডি বিল্ডিং হচ্ছে একটা ব্যায়ামের মধ্যে যে জিনিসটা, সেটাকে ফিল করা, সেই সাধনাটাকে বোঝা। এই সাধনাটা যারা বুঝতে পারে তাদের জন্যই বডি বিল্ডিং। আর ডেডিকেশন মানে সেই লেভেলের ডেডিকেশন। মনে আছে আমি যখন ছাদে শুয়ে ট্যান করতাম এপ্রিল মে মাসে, না, তখন ফোনটাও পাশ থেকে আওয়াজ করতো, ইয়োর ফোন ইজ টু হট, ঠিক আছে? আর সরকার থেকেও ফোনে মেসেজ পাঠাচ্ছে, এখন বাইরে বেরোবেন না, প্রচণ্ড গরম তাপ চলছে। আর আমি ওই গরমের মধ্যে রোদে একটা শর্ট পরে শুয়ে আছি। তো এই কষ্টগুলো মানুষ, খুব কম মানুষ বুঝবে, যারা এর মধ্যে দিয়ে যায় তারাই একমাত্র বুঝবে। স্পোর্টস ফিল্ডে যারা আছে তারাই বুঝবে। কিন্তু একটা জিনিস আমার খুব আমি বলতে বাধ্য হচ্ছি, খুব দুঃখজনক জিনিস, আমাদের রাজ্যের স্পোর্টস অবস্থাটা খুবই সংকটজনক পর্যায়ে পড়ে রয়েছে। আমাদের রাজ্য যেভাবে স্পোর্টসটাকে একদম নিচু স্তরে নিয়ে চলে যাচ্ছে দিন দিন, তো এটা খুব বাজে লাগে, আমার খারাপ লাগে বলতে। কিন্তু একটা স্পোর্টসের অন্যরকম ভ্যালু আছে। স্পোর্টসম্যান না হলে একটা দেশের জাতির মেরুদণ্ড তৈরি হবে না কোনো দিন। একটা স্পোর্টসম্যানের মতো ট্রিট করা উচিত একটা রাজ্যের। তো
তো আমাদের মানে এটা আমার খুব একটু ভেতর থেকে বলছে, খুবই আমার নিজের খারাপ লাগে যে আমাদের স্টেট অনেকটাই স্পোর্টস দিক থেকে পিছিয়ে, রাদার দেন উড়িষ্যা প্রচণ্ড পরিমাণে উন্নত স্টেট, যারা স্পোর্টসটাকে প্রচণ্ড সাপোর্ট করে। মুম্বাই মহারাষ্ট্র কথা তো আর বললামই না, ওরা তো অনেক, সাউথ চেন্নাই, ওখানে আর কিছু বলার নেই। আমি নিজে গিয়ে নিজের চোখে দেখা কীভাবে স্পোর্টস কাকে বলে, যে কোনো বডি বিল্ডিং বলুন, যে কোনো স্পোর্টস বলুন, কীভাবে আগে যেতে হয়, একটা স্পোর্টসম্যানকে কীভাবে আগে পাঠাতে হয় সেটা আমি দেখেছি। তো এই জিনিসটা আমার খুব দুঃখের জনক ব্যাপার, পশ্চিমবঙ্গ এই জিনিসটার দিক দিয়ে অনেকটা পিছিয়ে। কিন্তু আমি এটা খারাপ বলছি না, আমাদের রাজ্য সরকার অনেক রকমভাবে বিভিন্ন দিক থেকে উন্নত হয়েছে, আরও করছে, কিন্তু স্পোর্টসের দিকটা যেন কোনো রকমভাবে চাপা পড়ে আছে। আর স্পোর্টস হচ্ছে এমন একটা জিনিস, স্পোর্টসম্যান যদি না রাজ্যে থাকে বা সেই জায়গা এলাকার না থাকে, তাহলে কিন্তু কোনো জাতির বা সেই এলাকার সমাজের মেরুদণ্ড কোনো দিন তৈরি হবে না। আর তাদের মধ্যে স্প্রেডটা কী করে হবে, স্প্রেড কোনো দিনই হবে না। সবাই পেট বড় হয়ে ঘুরে বেড়াবে, সবাই একটা বিচ্ছিরি চেহারা নিয়ে ঘুরে বেড়াবে, সেটা কি ভালো? আমার মনে হয় না। একটা জায়গায় মানে প্রত্যেকটা মানুষ একটা সুঠম চেহারা থাকবে। আর চেহারা মানে কি আমি বলছি না বডি বিল্ডিং করতে, তাদের মধ্যে একটা তাদের মধ্যে ইন্সপিরেশন থাকবে, তারা ব্যায়াম করতে আসবে। এখনকার মানুষ, বাঙালিদের অবস্থা বলুন না, মানে তারা, আমার মনে হয় দাঁত মাজার মতো ব্যায়ামটাকেও ডেইলি রুটিনের মধ্যে অ্যাড করা উচিত। একটা ঘন্টা যদি 24 ঘন্টার মধ্যে একটা ঘন্টা যদি দেওয়া যায়, এমন কিছু বড় ব্যাপার নয়, ঠিক আছে? তো এই জিনিসটাই আমরা অনেক মানুষকে দেখেছি, শুধু মুখে শুনেছি যে খায় দায় ব্যায়াম করে, খায় দায় ব্যায়াম করে না, ব্যায়ামটা খাওয়া দাওয়ার মতোই, ঠিক আছে? ব্যায়ামটা খাওয়া দাওয়ার মতোই। তো রেগুলার রুটিনে যদি ব্যায়ামটাকে ঢোকানো যায়, তবেই বাঙালি থেকে ওই বাঙালি একটা বাজে নামটা ভালো নাম হবে, ঠিক আছে? তো যাই হোক, তো এইভাবে আমি আমার জার্নি দিয়ে আমি বোঝালাম তোমাকে, আমি আমার বাড়িতে তোমাদের নিয়ে যাবো। আমার 4টে বছরের কিছু মেডেল আমার কাছে আছে, সেগুলো তোমাদের শো করবো, তোমরা দেখো। আর অবশ্যই বলছি তোমরা দাদার চ্যানেলটা ফলো করো, দেখো। আর এইগুলো তো আমার এমনিও কাজ না কোনো রকম সোশ্যাল মিডিয়ায়, ঠিক আছে? চলো তোমার বাড়িতে যাই, যে তোমার মার সাথে আলোচনা করি, কথা বলি, আরও একটু ইন্টারভিউটা আরও এগিয়ে নিয়ে যাই আমরা। চলো, কিছুটা দেখে নিয়েছো ওখানে। আর কাকিমা রয়েছে, দেবমাল্যর মা। কাকিমা, আপনার কাছে প্রথমে নমস্কার জানাই আমি, ঠিক আছে? আর দেবমাল্যর বাড়িতে দেখো পিছনে প্রচুর মেডেল ফেডেল আছে, সেগুলো আমি পরে আসছি। সবার প্রথমে কাকিমার কাছে যাব। শুনলাম যে কাকু মারা গেছেন 2022 সালে বলছিলেন, মানে ও তো তখন সেই সময় প্রিপারেশন নিচ্ছে কোনো একটা ভালো একটা গেমের জন্য। তা সেই সময় মানে একটু ব্যাপারটা বলবেন কি? বাবা চলে গেল, ও বাবা চলে যাওয়ার পর তো বললো মা আমি তো এখানে হচ্ছে না, আমি খদ্দায় চলে যাব। ও খদ্দায় ওখানে জিম করতো, তারপর আমি এখানে একা থাকতুম, ভয় করতো, ভালো লাগতো না। আমি মাঝে মাঝে ওখানে যেতুম, আমি চলো ওখানে থাকবে চ আমার কাছে, আমার একা ভালো লাগে না। তা এইসব এতখানি এগিয়েছে, বাবার চোখে বাবার মনে কপালে দেখা নেই। আমার খুব আনন্দ হতো দেখলে পরে এটা। বাবা চলে গেল, আর কি বলবো, আমার কাছে কিছু বলার নেই। অনেক কষ্ট করে এতখানি এগিয়েছে। আমি ওখানে একাই থাকতাম, একটা ঘরে মানে রেন্টে থাকতাম। তা মা ওখানে গিয়ে থাকতে পারতাম কেন? ওখানে আমার একা ভালো লাগতো না, আমি একটা ছোট ঘরের মধ্যে ফ্ল্যাটের মধ্যে থাকতে পারতাম না। আমার খুব অস্বস্তি শরীরে লাগতো একটা। আমি বাড়ি গিয়ে আমি একদিন থাকতাম, থেকে চলে আসতাম, আবার 2-3 মাস পরে আবার যেতাম। অ্যাকচুয়ালি আমি তো ঘরে থাকতাম কতক্ষণ, আমি যেহেতু খর্দায় কাজ করতাম, তার মধ্যমগ্রাম জিমেও কাজ করেছি, তো ওখানে থেকেই কাজ করেছি। তো বেশি আমি রেন্ট দিয়ে অবশ্যই নিয়ে নিই, নর্মাল একটা অ্যাভারেজ রেন্টে থাকতাম। আর খুব মানে এমন কিছু লাক্সারিয়াস না, খুবই সাধারণভাবে থাকতাম। তাই জন্য মা ওখানে গিয়ে থাকতে পারতো না। মা এখানে একটু বড় জায়গায় থাকতো, তো ওইখানে গিয়ে খুব আনকমফোর্টেবল ফিল হতো। ওই জন্য তাই আসতো, আমার গিয়ে বলতে তাহলে তুই চলে এখানে থেকে করবি। কিন্তু এখানে থেকে অতটা গিয়ে জার্নি করা, তারপর বডি বিল্ডিং করা, মিল প্রিপারেশন, এগুলো অসম্ভব ব্যাপার। তার মানে তোমার নিজের মিল তো নিজেই তাহলে প্রিপারেশন করতে হতো। কাকিমা তাহলে তো ওর জন্য কাকিমা বোধহয় ডেকে নিত যে চলে আসে এখানে। না সেজন্য না, আমি নিজের মিল নিজেই প্রিপারেশন তখনও করতাম, এখনও করি। হ্যাঁ, মা এখন অনেকটা হেল্প করে। আমি কিন্তু বরাবর যত বছর বডি বিল্ডিং খেলেছি, নিজের মিল নিজেই প্রিপারেশন করেছি, নিয়ে রাত্রিরে প্রিপারেশন করতাম, ফ্রিজে রেখে দিতাম, সকালে উঠে ফ্রিজ থেকে নিয়ে চলে যেতাম জিমে। ওগুলো ভাগ করে খেতাম, আর বাড়ি আসতাম সেমভাবে। আমি লাইফ লিড করতাম। আমি খাওয়া দাওয়া খুবই কষ্ট করেছে, যা খেত বাবা, ওই খাওয়া মানে মিষ্টি ছাড়া, নুন ছাড়া খাওয়া খেত করে। আমি কী করে খাস রে তুই, বাবরে, আমার খাওয়া দেখা হতো। এখন তবু একটু, এখন সবই চলে, খায় এখন নরমাল, গেম নেই এখন, তাই জন্য মানে রাইস, তারপর ভাত, ডাল, আলু ভাজা, এগুলো হয় বাড়ির খাবার, নরমাল খাই এখন। সেই সময় তো গেমের টাইমে তো তখন তো সেদ্ধ খেতে হবে সব। এটাই বোধহয় কাকিমার বোধহয় কষ্ট, যে এগুলো কিভাবে খায়। যাই হোক, কাকিমা অসংখ্য ধন্যবাদ আপনাকে যে এতটা সময় দিলেন আমাদের। আর চলো আমরা তাহলে দেখি এবার ওর অ্যাচিভমেন্টগুলো কী আছে। আসো একটা দর্শকদের একটু দেখাই আমি কোনটা কী আছে আমাদের। এটা আমার 3 বছরের
মানে মেহনত আর কি। মেহনত আর কি 3টে বছরে। 3টে বছর আর এটা এই যে 22 আমি বলছি 22 থেকে শুরু, আচ্ছা। আর এটা এই 2024, 22 না 24, 3 বছর না 2 বছর। এটা হচ্ছে 22, 23, 24 এই হচ্ছে 3 বছর। তো এইটা হচ্ছে 24 পর্যন্ত লাস্ট এশিয়ার গোল্ড। আর এইখানে শুরু হয়েছিল আমার 22-এ ইস্টার ইন্ডিয়া সেকেন্ড, যেটা বলছিলাম আমি, আচ্ছা আচ্ছা বাবা যখন মারা যায় তখনকার এটা। আচ্ছা। তো এটা তোমার হচ্ছে এটা গোল্ড, আমার, এটা আমার এশিয়ান গেমে গোল্ড এটা। আর এটা হচ্ছে আমি বললাম সাউথ এশিয়ার ব্রোঞ্জ। আচ্ছা। আর এটা হচ্ছে তোমার আমার ইস্টার ইন্ডিয়ার সেকেন্ড। আর এইটা হচ্ছে তোমার একটা আইবিবিএফ এর একটা গেম ছিল, সেটাও ন্যাশনাল গেমই বলা যায়, সেখানে আমি সেকেন্ড হয়েছিলাম। আর তারপর এইটা হচ্ছে একটা মিস্টার ইন্ডিয়া হয়েছিল, সেটার ফার্স্ট আমাদের জেঠুদের ফেডারেশনে মিস্টার ইন্ডিয়া ফার্স্ট হয়েছিলাম আপার ক্যাটাগরিতে 90 কেজিতে। আর এইটা হচ্ছে যেটা বললাম ফেডারেশন কাপ, যেটা আমার বাবা মারা যাওয়ার পর প্রথম গেম শুরু করেছি 2023 সালের, যেটা আমি 5th হয়েছিলাম। আর এদিকে এটা হচ্ছে সতীশ সুগার খেলেছিলাম, সতীশ সুগারে 4th হয়েছিলাম। এটা সতীশ সুগারের না, এটা সতীশ সুগার না, এইটা সতীশ সুগার, এই যে পেছনের দিকে আছে, একদম ওটা সতীশ সুগার ক্লাসিকের। আমি আইবিবিএফ সতীশ সুগার ক্লাসিকের 4th হয়েছিলাম। আর এইটা হচ্ছে আমাদের অফিসিয়াল স্টেট বেঙ্গল আইবিবিএফ এর, এটা ওভারঅলের। এটা হচ্ছে এইটা এইটা না, এই যে ওভারঅল, এইটা ওভারঅল। আর ফার্স্ট প্রাইজ একটা আছে, এর মধ্যে একটা হবে, কোনো একটা হবে। আর এইগুলো বেঙ্গলের বলা যেতে পারে ফার্স্ট সেকেন্ডের ট্রফি, সব চাপা দিয়ে রাখা আমার ঘরে এগুলো, মানে যা ধুলো ফুলো না পড়ে তাই জন্য র্যাপ করে রেখেছি, আলাদা করে কোনো রকম কাঁচের দিয়ে সাজানো। তো আর এটা হচ্ছে আমার মহাদেব ক্লাসিক বলে একটা কম্পিটিশন ছিল, ওটা ওভারঅল চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন হয়ে দেখো লেখা আছে, চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন। হ্যাঁ, আর এইদিকে এই গ্রুপ, এটাও ওই চ্যাম্পিয়ন হয়েছিলাম, তার গ্রুপ ফার্স্টের এইটা, এই সাইডে এইদিকে আছে। থার্ড হয়ে এসেছিলাম যখন, তখন আমার সম্বোধন হিসাবে এটা আর উপহার দেওয়া হয়েছিল। আর এর সাথে সাথে হ্যাবিটের তরফ থেকে আমাকে এই যে এই সম্বর্ধনাটাও দেওয়া হয়েছিল। আর এর সাথে সাথে এখানে রয়েছে, বলছি এক সেকেন্ড, এই যে এখানে হচ্ছে আমার ধ্রুবদা, আমি যখন মিস্টার এশিয়া খেলে এসেছি আমায় গিফট করেছিল এই ছবিটা, এটা খুব দামি ছবি একটা। আর এই যে পতাকাটা রয়েছে, এই পতাকাটা আমার এই গায়ের পতাকাটা, ঠিক আছে, আমি গায়ে এই পতাকাটা আমি এরকম করে রেখে দিয়েছি, ঠিক আছে, প্যাকেটে। আর এটা হচ্ছে আমার বাবুন ব্যানার্জি স্যার এটা দিয়েছিলেন আমাদের কালীঘাট অ্যাসোসিয়েশনের ওখান থেকে, মানে উপহার হিসাবে। আর তার সাথে সাথে এটাও রয়েছে আমাদের স্টেট ফেডারেশন থেকে আমাকে দেওয়া হয়েছিল যখন আমি সাউথ এশিয়া থার্ড হয়ে এসেছিলাম। এটাও হ্যাবিটের তরফ থেকে, হ্যাবিট লেখা আছে দেখো, নামও লেখা আছে দেবমাল্য মল্লিক। এইগুলো খুব বড় পাওনা আমার কাছে, খুবই বড় পাওনা এগুলো আমার কাছে। তার সাথে সাথে এখানে আরও রয়েছে অনেক জায়গায়, এটা মহাবীর ক্লাসিকের থেকে দেওয়া হয়েছিল। তারপর এটা আমাদের কনকশালী ব্যায়াম সমিতির থেকে দেওয়া হয়েছিল। আর ফিটনেস অ্যাডিকশন আমাদের জিমের তরফ থেকে, সংলাপ পাওয়ার হাউস সংলাপটা জিমের ওখান থেকে পাওয়া, এগুলো এরকম এই জিনিসগুলো খুব বড় পাওনা আমার কাছে বলতে গেলে। তো খুব এইগুলো যখন আমি বলি বা এগুলো দেখি আমি খুব ইমোশনাল হয়ে পড়ি। তো এই এতদিনের একটা জার্নি, একটা এত কষ্ট করে এই জায়গাটা পৌঁছানো স্বাভাবিক, একটা ইমোশনালি একটা ব্যাপার। আর যাই হোক, তুমি এর নেক্সট তোমার কি প্ল্যান রয়েছে পরবর্তীকালে, আর কি মিস্টার এশিয়া খেলেছো, এরপরে কি নেক্সট প্ল্যান? আমি আবার ভাববো, এখনো পর্যন্ত প্ল্যান রেডি নেই কিছু। যখন ভাববো তখন অবশ্যই জানাবো। আর আপডেট তো ফেসবুক আর ইনস্টাগ্রামে থাকছে। একদম, আমরা তো দিয়ে দিচ্ছি, তোমার আইডি দিয়ে দিচ্ছি, তোমরা সেখানে গিয়ে ফলো করতে পারো। আর আমাদেরও ফলো করো দাদার চ্যানেল, আর শেয়ার করো ভিডিওগুলো। বডি বিল্ডিংয়ের পাশে সাপোর্ট না করলে বেঙ্গল এমনি বডি বিল্ডিংয়ে পিছিয়ে আছে, আরও পিছিয়ে যাবে। তোমাদের সাপোর্টটা খুব দরকার। ফুড ব্লগিং এইসব ছেড়ে একটুখানি হেলথ ব্লগিং আসতে হবে। একদম একদম একদম। তোমাকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় দিলে আমাদের জন্য। আর দর্শকদের বলবো তোমরা ভিডিওটা শেয়ার করো এবং জানো কীরকম কী ভিডিও দেখতে চাইছো এবং কমেন্ট করো। সেই সমস্ত কমেন্ট নিয়ে আমরা আসবো পরবর্তীকালে। তা আবার দেখা হবে কোনো নতুন এপিসোডে। তো তুমি সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।